বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টের উপরে ক্লাসটি নিব। তো এই অ্যাসাইনমেন্টের উপরে ক্লাসের প্রাককালে আমাদের যে বিষয়গুলো আলোচনা করতে হবে সেগুলো একটু প্রাসঙ্গিক কথা একটু বলে নিই। যে আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে সেটা যদি আমরা পূর্ণ মার্ক পেতে চাই, তাহলে যেভাবে উত্তরটা আমাদের কাছে চাইছে আমরা যেন ওইভাবেই উত্তরটা দিতে পারি। প্রশ্ন যেভাবে আমাদেরকে করা হবে আমরা যদি যথাযথভাবে উত্তরটা দিতে পারি তাহলে আমরা পূর্ণ মার্কই পাবো। আর গণিতে মার্ক কাটার সম্ভাবনা থাকে না। সুন্দরভাবে একটা প্রশ্নের উত্তর দিতে পারলে, একটা অঙ্ককে সমাধান করতে পারলে তার সঠিক রেজাল্ট যদি আসে তাহলে আমরা পূর্ণ নাম্বার পাবো। তো আজকে আমরা যে অষ্টম শ্রেণীর যে তোমাদের অনলাইন ক্লাসের, যেহেতু করোনাকালীন সময়ে আমরা অনলাইন ক্লাসের মধ্যে আছি, আর এখানে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো আমরা গণিতের সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই আলোচনার প্রাক্কালে আমরা প্রথমে শিখবো হলো মুনাফা। যেহেতু এই আলোচনাটা মুনাফা সম্পর্কিত, এই মুনাফা কি? মুনাফা মূলত লাভের যে অংশটা, সেই অংশটাকে বোঝানো হয়। একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি আমরা কোনো টাকা কোনো জায়গায় বিনিয়োগ করি এবং সেই সময় শেষে সেই আমাদের মূলধনের উপরে যে অতিরিক্ত টাকা বা অতিরিক্ত যে অর্থটা আমাদের দেওয়া হয় সেটাই হলো মূলত মুনাফা। তো এই মুনাফা আমরা দুইভাবে পেয়ে থাকি। একটা হলো সরল মুনাফা আর একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। অর্থাৎ আমরা যদি শুধু মূলধনের উপরে বছরের পর বছর এইভাবে যে মুনাফাটা পাই সেটা হলো সরল মুনাফা। আর ব্যাংকের মাধ্যমে, যেমন ব্যাংকের যে হিসাবের রুলসটা সেইভাবে, অর্থাৎ আমরা এক বছরের জন্য যে টাকাটা ইনভেস্ট করবো তার উপরে যে মুনাফা আসলো, তখন সেই মুনাফা আসলের উপরে যে মুনাফা আসবে পরবর্তী বছরে সেটা আমরা কাউন্ট করবো। এভাবে মুনাফা এবং মুনাফা আসল, অর্থাৎ মুনাফার উপরে মুনাফা যেটা ধার্য করা হয় যে প্রক্রিয়ায়, সেটা হচ্ছে আমাদের মূলত চক্রবৃদ্ধি মুনাফা। তো সেই চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার কিছু বিষয় নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করতেছি। যেমন আমরা যদি সরল মুনাফা শিখতে চাই তাহলে সরল মুনাফাকে আমরা সাধারণত আয় দ্বারা প্রকাশ করি। সরল মুনাফা আয়। এই আয় ইকুয়াল টু হলো PRN। এখানে P ইকুয়াল টু হলো মূলধন বা আসল, আর হলো মুনাফার হার, আর N হলো সময়। সরল মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। আয় ইকুয়াল টু হলো PRN। এই P সমান হচ্ছে মূলধন বা আসল, আর সমান মুনাফার হার, N হলো সময়। সেম ভাবে এটা হলো সরল মুনাফা, অর্থাৎ শুধুমাত্র মূলধনের উপরে আমরা যে মুনাফাটা ধার্য করি সেটা হলো সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা এই চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা লিখি হলো C মাইনাস P দ্বারা প্রকাশ করি। চক্রবৃদ্ধি মুনাফা সমান হলো C মাইনাস P। এই C হলো চক্রবৃদ্ধি মূলধন, C হলো চক্রবৃদ্ধি মূলধন।
চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি। আর এই চক্রবৃদ্ধির মূলধন থেকে যখন আমরা মূলধনটা বাদ দিব তখন থাকবে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সি ইকুয়াল টু আমরা লিখি এভাবে, সি ইকুয়াল টু হলো পি ইনটু 1 বা 1 যোগ আর 1 যোগ আর হোল টু দি পাওয়ার n। এখন এই সি যেহেতু চক্রবৃদ্ধি মূলধন, আর বাকি পি এবং পি আর এবং এন এর পরিচয় আমরা এখান থেকেই জানতে পারি। এই হলো আমাদের সরল মুনাফা আর এই হলো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। আমরা এখন এইগুলোর উপরই আলোচনা করব। অর্থাৎ এখানে যে অ্যাসাইনমেন্টটা তোমাদের দেওয়া হয়েছে সেইখানকার উদ্দীপকটা ছিল এরকম যে ফাবিহা স্কুল থেকে উপবৃত্তি বাবদ ৩,২০০ টাকা এবং তার ভাই সাকিব বৃত্তি বাবদ স্কুল থেকে কিছু টাকা পেল। তারা উভয়ে 5% হার মুনাফায় প্রাপ্ত টাকা একই ব্যাংকে 2 বছরের জন্য জমা রাখল। ক নাম্বার প্রশ্নটা আমাদের করা হয়েছে, একই হার মুনাফায় কত বছরে ফাবিহার টাকা মুনাফা আসলে 1.5 গুণ হবে। এখানে ফাবিহা স্কুল থেকে উপবৃত্তি বাবদ পেয়েছে ৩,২০০ টাকা এবং এই ৩,২০০ টাকা কত বছরে 1.5 গুণ হবে সেটা আমাদের বের করতে হবে, কারণ তার টাকাটা ইনভেস্ট করা হয়েছে 5% হার মুনাফা। তো আমরা এটার উপরে দেখি এটার একবারে পিওর উত্তর যেটা লিখলে তুমি ফুল মার্ক পাইবা, সেভাবে আমি এটাকে তৈরি করার চেষ্টা করতেছি। এখানে ক নাম্বারের উত্তরটা আমরা রেডি করব। মনে করি ফাবিহার আসল P ইকুয়াল টু ৩,২০০ টাকা। ফাবিহার আসল P ইকুয়াল টু ৩,২০০ টাকা। মুনাফার হার ফাবিহার মুনাফার হার R ইকুয়াল টু 5%। 5 নিচে নেব 100, তাহলে 1/20। তাহলে কত বছরে হবে সেটা আমরা বের করব। এনটা আমাদের প্রশ্ন পদ্ধতি থাকবে, এনটাই আমাদের মূল। তাহলে আসলের 1.5 গুণ সমান, এখানে আমরা আগে লিখব আসলের 1.5 গুণ সমান আসলের 1.5 গুণ সমান হবে, আসল হইল ৩,২০০ টাকা, এর 1.5 গুণ হইল 1.5 এত টাকা। তাহলে 1.5 গুণ হইলে আমাদের গুণ করলে হয় কত? এটা আরো যেহেতু 1.5 গুণ হবে, এখানে আছে ৩,২০০, তাইলে 1,৬০০ অর্থাৎ ১৬০০ টাকা আরো যুক্ত হবে। ১৬০০ যুক্ত হইলে এটা হবে ৪,৮০০ টাকা। ৪,৮০০ টাকা, এটা হলো আসলের 1.5 গুণ। এখন সেই মুনাফা আসলটা আমরা লিখবো। অতএব সরল মুনাফা I ইকুয়াল টু হলো পি আর এন। এখানে পি এর মান ৩,২০০ গুণ আর এর মান হচ্ছে 1/20
আর এখানে n তো আমাদের নির্দিষ্ট, এটা মান বের করব আমরা। এখন এই এটা হইল 20 দ্বারা ভাগ করলে 0, 320 হয়, 2 দ্বারা ভাগ করলে 160, 160 এটা হলো মুনাফা। 160 হচ্ছে আমাদের মুনাফা, এই মুনাফার হার, সরল মুনাফাটা। তাহলে মুনাফা আসল, অতএব মুনাফা মুনাফা এটুকু হলো সরল মুনাফা। তারপরে আমরা আবার একটু উপর থেকে লিখি, উপরের লেখাটা একটু মুছে দিই আমরা। সরল মুনাফা হচ্ছে আমার এত। এখন এই মুনাফা আসল থেকে আমি যদি আসল বাদ দিই তাহলে সেটাই হলো আমার সরল মুনাফা, ঠিক আছে? তো এখন প্রশ্ন মতে আমরা লিখব, প্রশ্ন মতে n, এটা হলো আমার শুধুমাত্র মুনাফা, এটা হলো মুনাফা আসল। তাহলে এইখান থেকে 4800 টাকা থেকে আমরা যদি 3200 টাকা অর্থাৎ আসলটা বিয়োগ করি তাহলে এই মুনাফাটা পাবো। তাহলে এই মুনাফা অর্থাৎ 160n সমান হলো আমার, বিয়োগ করলে 0 0, তাহলে এটা হবে 6, এখানে হবে 1। তাহলে অতএব এই n আমি যদি এই পাশে রাখি তাহলে পক্ষান্তর করে বা উভয় পক্ষকে 160 দ্বারা ভাগ করি, 160 দ্বারা ভাগ করলে আমাদের n আসে 10, n আসবে 10। অর্থাৎ অতএব 10 বছর পর, 10 বছর পর ফাবিহার টাকা, 10 বছর পর ফাবিহার টাকা মুনাফা আসলে 1.5 গুণ হবে। 10 বছর পর ফাবিহার টাকা মুনাফা আসলে 1.5 গুণ হবে, ঠিক আছে? এটাই ছিল আমাদের মূলত এই ক নাম্বারের জন্য সঠিক উত্তর। এভাবে যদি আমরা লিখি, উত্তরটা তৈরি করি, তাহলে আশা করি আমরা ফুল মার্কই পাবো এবং প্রত্যেকজনকে আমরা যে এইভাবে উপস্থাপন করতে পারবে তাকে ফুল মার্ক দেওয়া হবে। তো 2 নম্বর প্রশ্নটা ছিল সাকিবের টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 10 টাকা হলে সে কত টাকা বৃদ্ধি পেয়েছিল। আমরা এই প্রশ্নটার উত্তর তৈরি করব। তাহলে এটা মুছে দিই আমরা। খ নম্বরের জন্য আমরা উত্তরটা তৈরি করি। মনে করি এটা সাকিবের টাকাটা যেহেতু উল্লেখ নাই এখানে, মনে করি সাকিব পেয়েছিল পি টাকা, মূলধন হিসেবে পি টাকাই ধরি আমরা। আর সেখান থেকে তার সরল মুনাফাটা বের করব এবং চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা ধরবো পি টাকার অনুপাতে। তো সেখান থেকে আমরা পার্থক্যটা বের করে তার মূলধন যে পি টাকা, সে পি এর মানটা বের করলে আমাদের উত্তর হয়ে যাবে। এভাবে আমরা উত্তরটা তৈরি করতে পারলে আশা করি আমরা পূর্ণ মার্ক পাবো এবং এখানে আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র অবশ্যই প্রয়োগ করব। তো দেখো, মনে করি সাকিব বৃত্তি পেয়েছিল, সাকিব বৃত্তি
পেয়েছিল পি টাকা। মনে করি সাকিব বৃত্তি পেয়েছিল পি টাকা। মুনাফার হার আমাদের জানা আছে, মুনাফার হার আর ইকুয়াল টু 5%, অর্থাৎ উপরে 5 নিচে হবে 100। এখানে কাটাকাটি করলে হবে উপরে 1 আর নিচে হবে 20, কারণ 5 20 100, 5 থেকে 5। আর সময় n ইকুয়াল টু হলো 2 বছর। 2 বছর, সময় 2 বছর। তাহলে আমরা প্রথমে বের করব সরল মুনাফা। অতএব সরল মুনাফা I equal to P R N। তাহলে সেই সরল মুনাফাটার মূলধন P থাকবে ফিক্সড, আর মুনাফার হার R মানে উপরে 1 নিচে আর মান হলো উপরে 1 নিচে 20, অর্থাৎ 20%। সময় হইছে 2 বছর। তাহলে এই 2 এবং 20 এর মধ্যে কাটাকাটি করলে উপরে হবে P আর নিচে হবে কত? 10 ভাগের P। এটা হলো সরল মুনাফা। আর যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করি, অতএব চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা C মাইনাস P। তাহলে C এর মান হচ্ছে আবার P ইনটু 1 যোগ R all to the power n মাইনাস P। তাহলে এই মানগুলো আমি একটু বসাই, দেখি। আমরা এই পাশে করি, একটু এই পাশে স্পষ্ট। তো এখানে হবে P 1 যোগ উপরে 1 নিচে 20, উপরে হবে 2 বিয়োগ P সমান P লসাগু করলে হবে 20 P ইনটু উপরে হবে 20 যোগ ইনটু না দিলে হবে ব্র্যাকেটই থাক 1 হোল স্কয়ার মাইনাস P বা বিয়োগ P। তাহলে দেখো P এখানে হবে 21/20 হোল স্কয়ার বিয়োগ P। ক্যালকুলেশন করলে এটা হবে 441 P, আর এখানে হবে 400 মাইনাস এখানে বিয়োগ দিবা P। তাহলে এখানে হয় লসাগু করলে 400, আর এখানে হবে 441 P বিয়োগ P। তাহলে 400 সরি, এটা যেহেতু 400 এর সাথে গুণ হবে, লসাগু করলে এটা নিচে 1 থাকে, মনে মনে 1 দ্বারা 400 কে ভাগ করলে 1 দিয়ে যদি আমি 400 কে ভাগ করি তখন এটা হবে 400, আর 400 যদি P এর সাথে গুণ করি তাহলে এটা হবে 400 P। এটা বর্গ করে লিখছি, 21 কে বর্গ করলে 441 আর 20 কে বর্গ করলে হয় 400। এটা তো লসাগু করছি আমরা 20 কে 20 আর 1 যোগ করলে সেই যোগ করে এটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে 21। আচ্ছা, এখন এই 441 P থেকে 400 যদি বিয়োগ করি তাহলে আমাদের থাকে 41 P, নিচে হবে 400। এটা মূলত হলো আমার চক্রবৃদ্ধি মুনাফা। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা, আর এটা হলো সরল মুনাফা। এই দুইটা মুনাফার পার্থক্য হচ্ছে 10 টাকা।
এই দুইটা মুনাফার পার্থক্য 10 টাকা। তো সেটা আমরা সেখান থেকেই সেই শর্ত থেকেই আমরা পি এর মানটা বের করবো। এখানে পি ব্যতীত অজানা আর কোনো চলক নাই, তাহলে পি এর মানটা বের করলে আমাদের উত্তর চলে আসবে। প্রশ্ন মতে 41p/400 মাইনাস p/10 ইকুয়াল টু হবে 10। তাইলে লসাগু 400 আর 10 এর লসাগু হবে 400। যখন 400 দিয়ে ভাগ করব 1 হবে, এটা 41p হবে। বিয়োগ 10 দিয়ে ভাগ করলে এটা হবে 10 41, 40 দ্বারা p কে গুণ করলে হবে 40p। অর্থাৎ এই 10 দ্বারা 400 কে ভাগ করতে হবে, ভাগ করলে হবে 40। তাহলে 40 দ্বারা p এর গুণ করলে হবে 40p, 40p ইকুয়াল টু হবে 10 সমান 10। 41p থেকে 40p বিয়োগ করলে একটা p থাকে, অর্থাৎ p/400 ইকুয়াল টু 10। তাহলে এটা যদি ওই পাশে নিয়ে যাই পক্ষান্তর করি বা উভয় পক্ষকে 400 দ্বারা গুণ করি, তাহলে p ইকুয়াল টু দাঁড়ায় 10 গুণন 400। 10 দ্বারা 400 কে গুণ করলে আমাদের p এর মান দাঁড়ায় হলো 4000। এই 4000 হলো সাকিবের বৃত্তির টাকার পরিমাণ। অতএব সাকিব বৃত্তি পেয়েছিল 4000 টাকা। 4000 সাকিব বৃত্তি পেয়েছিল 4000 টাকা। তাহলে আমরা ক এবং খ নাম্বার উত্তরটা অলরেডি কমপ্লিট করতে পেরেছি। এভাবে যদি তোমরা উত্তর উপস্থাপন করতে পারো, আমি বলতে পারি অবশ্যই তোমরা পূর্ণ মার্ক পাবে। এখানে সূত্রের কম্বিনেশন এবং যা প্রশ্নের ভিতরে আছে এগুলো ব্যবহার করেই তোমরা করবা, কারণ সূত্র প্রয়োগ না করে অঙ্ক করা মানে হলো তুমি পূর্ণাঙ্গ মার্ক পাবে না। এখানে যেহেতু সূত্রের অধ্যায়, এখানে যে সূত্রগুলো যে অঙ্কের সাথে প্রয়োজনীয় সূত্রগুলো ব্যবহার করতে হবে। আমরা লাস্ট প্রশ্নটা করব। সাকিব প্রাপ্ত বৃত্তির টাকা দিয়ে একটি ঘড়ি কিনে কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে? এইখানে সূত্র অতটা প্রযোজ্য না, তবে সূত্রর যে অর্থাৎ সাকিবের বৃত্তির টাকা দিয়ে, তার মানে হলো এটার উত্তরটা অবশ্যই ডিপেন্ড করতেছে আমার খ নাম্বারের উত্তরের উপরে। কেউ যদি খ নাম্বারের প্রশ্ন উত্তর দিতে না পারে, সেই গ নাম্বারের উত্তর দিতে পারবে না। তো খ নাম্বারে আমরা পেয়েছিলাম যে সাকিব বৃত্তি পেয়েছিল 4000 টাকা, সেটাই হলো মূলত সাকিবের প্রাপ্ত টাকা। তাই এখানে বলছে সাকিব প্রাপ্ত বৃত্তির টাকা দিয়ে একটি ঘড়ি কিনে কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে, সেটা আমাদের বের করতে হবে। যে গ নাম্বার, এখানে প্রথমে আমরা লিখব খ হতে প্রাপ্ত সাকিবের প্রাপ্ত বৃত্তির টাকা, সাকিবের বৃত্তির পরিমাণ
4000 টাকা, 4000 টাকা, বা সাকিব বৃত্তি পেয়েছিল 4000 টাকা। সাকিবের বৃত্তির পরিমাণটা হলো 4000 টাকা, তাহলে তার ঘড়ির ক্রয় মূল্য 4000 টাকা। অতএব ঘড়ির ক্রয় মূল্য 4000 টাকা। কত টাকায় ঘড়িকে বিক্রয় করলে তার 15% লাভ হবে? তাহলে আমরা একটু এখানে লিখি যে 15% লাভে 15% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 এর সাথে আরো 15 টাকা যোগ করতে হয়। যে ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 15 টাকা সমান 115 টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 115/100 টাকা। আর ক্রয় মূল্য অতএব ক্রয় মূল্য 4000 টাকা হলে বিক্রয় মূল্য হবে 115 গুণন 4000, নিচে হলো 100। তাহলে কত দাঁড়ায়? এটা শূন্য কাটা যাবে, একটা শূন্য থাকবে, 4 পাশে বিশেষ শূন্য হাতে 2, 4 একে 4 আর 2 6, 4 একে 4, 4600 টাকা। অর্থাৎ 4600 টাকায় ঘড়িটি বিক্রয় করলে তার 15% লাভ থাকবে। অতএব 4600 টাকায় ঘড়ি বিক্রয় করলে তার 15% লাভ হবে। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, এই পর্যন্তই ছিল আমাদের এই অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর। তো আমরা আশা করি আল্লাহর রহমতে সুন্দরভাবে শেষ করতে পেরেছি।